আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শিখব। দেখো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার জন্য আমরা মোটামুটি 10টা রুলসের মতো পড়ব এবং প্র্যাকটিক্যালি দেখব কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে হয়। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, আমরা প্রথম নম্বর রুলসে তোমাদের কি দিয়েছি, সাধারণ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভে করতে যাব তখন কি করতে হবে, আমাদের একটা নট বসাতে হবে এবং অ্যাফার্মেটিভে থাকা যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর বিপরীত শব্দ বসাতে হবে। সেটা কেমন আমরা একটু দেখি। যেমন দেখো, হি ইজ আ হ্যাপি পারসন। এইখানে একজন অ্যাফার্মেটিভ বাক্যটা দেওয়া আছে কি, একজন ব্যক্তি হচ্ছে সুখী। এখন এই যে বাক্যটা, এই বাক্যটা আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে আমি তোমাদেরকে কি বলছিলাম, এই বাক্যটার আগে আমরা যখন করতে যাব এই বাক্যটার আমরা এই যে হ্যাপি, অ্যাডজেক্টিভ হচ্ছে হ্যাপি, এই শব্দটার বিপরীত শব্দ বসাবো, এর আগে কি বসাবো, নট বসাবো। তাহলে আমরা এখানে যদি লিখি হি ইজ নট আ আনহ্যাপি পারসন, এই যে এখানে হ্যাপি, এটা হচ্ছে মূলত একটা অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ শব্দের বিপরীত শব্দ বসাতে হবে এবং এই অ্যাডজেক্টিভের আগে কি বসাতে হবে, একটা নট বসাতে হবে। দেখো, আমি এখানে তোমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইটা কথা উল্লেখ করছি। এইখানে দেখো আমি দুইটারই এক্সাম্পল দিয়ে দিছি। যেমন শি ওয়াক ফাস্ট, সে আহ, খুব দ্রুত কাজ করে। এখন আমরা যখন সরাসরি আম, কোনো একটা ভার্ব নিয়ে কাজ করব, সেখানে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ডাজ ডিড আনতে হবে। এখানে দেখো সে কাজ করে, সে দ্রুত কাজ করে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। সেক্ষেত্রে আমাদেরকে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার সময় ডু, ডাজ, তারপর হচ্ছে ডিড আনতে হবে। যেহেতু এখানকার সাবজেক্ট হচ্ছে শি, সেহেতু আমাদের এখানে ডাজ আনতে হবে। যেহেতু বাক্যটা হ্যাঁ বোধক থেকে আমরা না বোধক করবো বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, সেক্ষেত্রে আমরা এখানে নট নিয়ে আসবো। এবং এই যে ওয়ার্কের পরিবর্তে আমরা ওয়ার্ক লিখলাম ফাস্ট। ফাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব ফার্স্ট অর্থ হচ্ছে দ্রুত, এর বিপরীত শব্দ হচ্ছে স্লোলি। তার মানে এই যে শি ওয়ার্ক ফাস্ট, এই যে যেই তোমার সেন্টেন্সটি দেওয়া আছে, এই সেন্টেন্সের মূলত নেগেটিভ সেন্টেন্স হবে শি ডাজ নট ওয়ার্ক স্লোলি, সে আস্তে কাজ করে না। এরপর আমাদের 2 নম্বর রুলসে কি কি দেওয়া আছে দেখো, অনলি বা অ্যালন। হ্যাঁ, অনলি বা অ্যালনের ক্ষেত্রে আমরা 3টা নিয়ম মূলত ফলো করি। অনলি যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে থাকবে, যখন আমরা কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে যাব, তখন যদি কোনো বাক্যের মধ্যে অনলি বা অ্যালন থাকে, সেক্ষেত্রে যদি ব্যক্তির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা কি বসাবো, নান বাট। আর যদি বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে নাথিং বাট। আর যদি অনলিটা কোনো একটা সংখ্যার ক্ষেত্রে বসে বা সংখ্যার আগে বসে, সেক্ষেত্রে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন, দুইটার একটা ব্যবহার করলেই হবে। এখন দেখো, আমরা কিছু এক্সাম্পল দিছি। অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, শুধুমাত্র সেই এই কাজটি করতে পারে। এখন এই যে এখানে দেখো, অনলির পরে আছে হি। হি প্রোনাউনটা একটা ব্যক্তিবাচক। আমরা তোমাদেরকে কি শিখিয়েছিলাম, যদি কোনো অনলির পরিবর্তে অনলির পরে যদি কোনো ব্যক্তিবাচক থাকে, সেক্ষেত্রে অনলির পরিবর্তে আমরা কি বসাবো, নান বাট। এখানে তাহলে আমাদের কি বসবে, অনলির পরিবর্তে আমরা এখানে কি বসাবো, নান বাট। আর বাকিটা যা আছে তাই ব্যবহার করব। তা আমরা অনলির পরিবর্তে যদি নান বাট বসাই, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে আমরা কি বসাবো, নান বাট দ্য হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এরপরে পরেরটা আমরা দেখি। দেখো, হি ইজ অনলি 8 ইয়ার্স ওল্ড, তার বয়স মাত্র 10 বছর, 18 বছর। এখানে দেখো, অনলি এর পরে একটা সংখ্যা আছে। যদি আমরা তোমাদেরকে বলে দিছিলাম অনলি বা অ্যালনের পরে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন যে কোনো একটা ব্যবহার করলেই হবে। অনলির জায়গায় তুমি শুধু এটা বসায় দিলেই হয়ে যাবে বাক্যটা। যেমন দেখো, এইখানে আমি একটু মিস্টেক হয়েছে, ইজটা লিখি নেই। দেখো, এই যে এখানে আমরা পরিবর্তন করলাম, আকাশ ইজ নট মোর দ্যান 8 ইয়ার্স ওল্ড। এখানে এই যে অনলির পরিবর্তে আমরা কি পরিবর্তন করলাম, অনলির পরিবর্তে কি বসাইলাম, নট মোর দ্যান। বাকি সেন্টেন্সে যা আছে তাই বসবে। এরপর আমাদের 3 নম্বর রুলসে কি দেওয়া আছে দেখো, বোথ ডট ডট এন থাকলে আমরা কি সেখানে কি বসাবো, নট অনলি
নট অনলি বসাবো এবং তারপরের অংশটা বসাবো, এরপরে যেই বাট অলসো বসাবো হচ্ছে এর পরবর্তীতে। যখন দেখো এখানে আমরা বোথ আবুল অ্যান্ড, এই যে এখানে বোথ ডট ডট দেওয়া, এটার পরিবর্তে হচ্ছে এইখানে কিছু একটা বসবে। হ্যাঁ, প্রথমে বোথ, তারপর একটা ওয়ার্ড বসবে, তার বা নাম বসতে পারে, যে কোনো কিছু বসতে পারে। এরপরে অ্যান্ড থাকলে সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা এই বোথের পরিবর্তে কি আনবো, নট অনলি। এরপর হচ্ছে পরের অংশ, অর্থাৎ এই যে যেই নামটা দেওয়া আছে বা যে কোনো কিছু দেওয়া থাকে সেটা আমরা ব্যবহার করব। এরপরে আমরা ব্যবহার করছে বাট অলসো। দেখো এই যে এখানে বোথের পরিবর্তে আমরা বসাইছি নট অনলি, এরপর হচ্ছে আবুলের আবুল রাখছি, অ্যান্ডের পরিবর্তে আমরা এখানে লিখছি বাট অলসো। এরপর বাকি যা থাকবে তুমি যদি ওইভাবেই সবগুলো লিখে দাও, সেক্ষেত্রে তোমাদের এই যে যেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা এটা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। এরপর পরবর্তীতে কি দেওয়া আছে আমাদের, দেখো এভরি বা অলের পরে যদি সাবজেক্ট থাকে, এরপরে যদি ভার্ব থাকে, সেক্ষেত্রে এই যে যেই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের পরে দুইটা নিয়ম আমাদের ফলো করতে হয়। একটা হচ্ছে দেয়ার ইজ নো, এরপর হচ্ছে ভার্বের আগের অংশ বসাইবা, এরপর বার্ড, অর্থাৎ দেয়ার ইজ নো ডট ডট বার্ড, তারপর হচ্ছে ভার্ব লেখা বাকি অংশ লিখতে পারো। এরপর আরেকটা নিয়ম আছে দেখো, সেটা হচ্ছে কি দেয়ার ইজ নো, এরপর হচ্ছে ভার্বের আগের অংশ, এরপর হচ্ছে হু ডাজ নট প্লাস ভার্ব দিয়ে বাকি অংশটা তুমি বসায় দিলা। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিছি, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রতিটা মাই হচ্ছে তার শিশুকে ভালোবাসে। এখানে তুমি এই যে এটাও ইউজ করতে পারো, এটাই ইউজ করতে পারো, দুইটা অলমোস্ট সেম। হ্যাঁ, তুমি চাইলে এটাও ইউজ করতে পারো, এটা ইউজ করো, তবে এই নিয়মটা একটু তুলনামূলক সহজ, এটা ইউজ করার চেষ্টা করবা। যেমন এখানে দেখো বলছে কি এভরির পরে যদি সাবজেক্ট থাকে, এরপর যদি ভার্ব থাকে, তাহলে হচ্ছে আমরা যে এখানকার দুইটার একটা নিয়ম ফলো করব। এখানে দেখো এই যে এখানে এভরি দেওয়া, এরপর হচ্ছে সাবজেক্ট কি মাদার, এরপর হচ্ছে লাভস হচ্ছে ভার্ব, এখানে মূলত এই নিয়মটা ফলো করছে এখানে। তাহলে আমরা এভরির পরিবর্তে এখানে কি লিখবো, দেয়ার ইজ নো, এখানে আমরা এই যে দেয়ার ইজ নো লিখছি। এরপর বলছে যে ভার্বের আগের অংশ, অর্থাৎ এই যে যে ভার্ব লাভস এর আগের অংশটা কোনটা, মাদার, এই যে এখানে মাদার লিখছি। এরপর কি বসাবো আমরা, বাট, এই যে এখানে আমরা বাট ব্যবহার করছি। এরপর বাকি যে অংশটা ছিল সেটাই রেখে দিয়েছি। তার মানে আমাদের এই যে এখানকার অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা, এটা আমাদের নেগেটিভ করলে আমাদের কি দাঁড়ায় দেখো, দেয়ার ইজ নো মাদার লাভস বাট লাভস হার চাইল্ড। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটার নেগেটিভ সেন্টেন্স হবে কি, আম, এই যে এটা আর কি। এরপর আমাদের 4 নম্বর রুলসে কি দেওয়া আছে দেখো, হ্যাভ হ্যাভ সরি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। এই কোনো বাক্যের মধ্যে বা কোনো সেন্টেন্সের মধ্যে যখন তুমি দেখবা যে মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, সেক্ষেত্রে তোমরা ক্যান নট বাট ব্যবহার করবা। ক্যান নট বাটের পরে সরাসরি ভার্ব লিখে দিবা। যেমন ইউ মাস্ট অবে ইউর হেড টিচার, অবশ্যই তুমি তোমার শিক্ষককে, প্রধান শিক্ষককে কি করবা, মান্য করবা। এইখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি সরাসরি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এই তিনটার পরিবর্তে যে কোনো এক যে কোনো এই তিনটার যে কোনো একটা থাকলেই তুমি সেই জায়গায় শুধু ক্যান নট বাট বসায় দেবা, বাকি যা থাকে তাই লিখে দিবা, তাহলে তোমার বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। যেমন দেখো আমি এখানে অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স দিয়েছি, ইউ মাস্ট অবে অবে ইউর হেড টিচার। এখন এইখানে আমরা যখন এটা নেগেটিভ করতে যাব, এই যে মাস্ট কথাটা লেখা আছে, এই মাস্টের পরিবর্তে আমরা কি লিখে দেব, ক্যান নট বাট। এই ক্যান নট বাট বসায় দিলে বাকি যা আছে তুমি তাই লেখা দিলে হবে। যেমন এখানে ভার্ব মূলত হচ্ছে তোমাদের ভার্বের বেস ফর্ম, অর্থাৎ V1 দেওয়াই থাকবে। তোমাদের এই V1 দেখা ঘাবড়ানোর কোনো কারণ নাই। শুধু তুমি এই তিনটার পরিবর্তে ক্যান নট বাট লিখে দিলেই তোমার বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। এখানে তুমি যদি আমরা নেগেটিভটা দেখো একটু, ইউ ক্যান নট বাট অবে ইউর হেড টিচার, যখন আমরা এই মাস্টের পরিবর্তে ক্যান নট বসাবো তখন আমাদের বাক্যটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে। এরপর আরেকটা কি আছে দেখো, এটা তো করলাম আমরা হচ্ছে প্রেজেন্টে, যদি বাক্যটা প্রেজেন্টে থাকে তাহলে হচ্ছে আমরা এই নিয়মটা ফলো করব। যদি বাক্যটা পাস্টে থাকে সেক্ষেত্রে আমরা আরেকটা নিয়ম ফলো করব। সেটা কি দেখো, যদি বাক্যের মধ্যে হ্যাড টু অথবা নিডেড টু এই দুইটা একটা থাকে, সেক্ষেত্রে আমরা কি বসাবো, কুড নট বাট, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসাবো। যেমন হি ইউ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। এখন আমি তোমাদেরকে বলে দিছিলাম যদি হ্যাড টু, নিড
নিডেড টু এই যে ধরনের কোনো ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো, এইটার পরিবর্তে হচ্ছে আমরা কুড নট বসাবো। তাহলে আমাদের সেন্টেন্সটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটা নেগেটিভ করি তাহলে আমাদের কি দাঁড়ায়, ইউর পরিবর্তে ইউ লিখলাম, হ্যাড টুর পরিবর্তে আমরা কি লিখবো, কুড নট বাট। এই যে কুড নট বাটটা বসায় দিছি, বাকি যা ছিল তাই লিখে দিয়েছি। তাই লিখে দেওয়ার পরে আমাদের এই যে বাক্যটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে গেছে। এরপর দেখো আমরা তোমাদেরকে 5 নাম্বার রুলস দিয়েছি। দেখো সাবজেক্টের পরে ভার্ব, এরপর টু একটা অ্যাডজেক্টিভ, তারপর যদি টু এরপর যদি ভার্ব থাকে বাকি অংশ থাকে সেক্ষেত্রে আমরা কোন নিয়মটা ফলো করব। দেখো আমি তোমাদেরকে এইটা আগে যাওয়ার আগে এটা দেখাই। দেখো এইখানে দেখো যদি কোনো বাক্যের মধ্যে টু ডট ডট টু টু দুইটা থাকে, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে টু। টু আর টু থাকলে তোমরা হচ্ছে এই নিয়মটা ফলো করবা। প্রথমে যা সাবজেক্ট আছে সেটাই রেখে দেবা, ভার্ব যেটা আছে ওইটাই রেখে দেবা। তুমি এই নিয়মটা তোমার দেখা লাগবে না, তুমি এইটা দেখবা। যদি বাক্যটা প্রেজেন্টে থাকে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস যাই থাকুক না কেন, সেক্ষেত্রে তুমি এই টুর পরিবর্তে সো বসাইবা। এরপর হচ্ছে যে অ্যাডজেক্টিভটা এর পরের অংশটা অর্থাৎ এটার পরে এটা বসাইলা, এরপর এই টুর পরিবর্তে হচ্ছে তুমি দ্যাট বসাইবা। এখানে আমি একটু এটা মার্কিং করে দিই, দ্যাট বসাবে। এই টুর পরিবর্তে আমরা কি বসালাম, দ্যাট। এরপর হচ্ছে এই যে সাবজেক্টটা এটা তুমি এখানে নিয়ে আসবা। যেহেতু বাক্যটা হ্যাঁ তোমার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য এখানে একটা ক্যান নট বসাইবা, বাকি যা আছে তাই ব্যবহার করবা। তাহলে তোমার বাক্যটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আমি তোমাদেরকে আবার বলে দিতেছি, যদি এরকম থাকে টু ডট ডট টু অর্থাৎ টু একটা হচ্ছে টু একটা টু যদি থাকে বাক্যে, যদি তখন অ্যাফার্মেটিভ থেকে বাক্যটা নেগেটিভ করতে বলে, সেক্ষেত্রে তুমি টু এর পরিবর্তে সো, এরপর হচ্ছে ইল যেটা যা থাকবে তাই, এই টুর পরিবর্তে একটা দ্যাট বসায় দিবা। এরপর সাবজেক্ট যেটা আছে সেটা এখানে নিয়ে নিবা। যদি বাক্যটা প্রেজেন্টে থাকে সেক্ষেত্রে ক্যান নট নিয়ে নিবা, আর যদি পাস্ট থাকে সেক্ষেত্রে আমরা আরেকটা নিয়ম দেখাইতেছি। যদি পাস্ট থাকে দেখো এই যে একই নিয়ম যেটা, টুর পরিবর্তে আমরা টু লিখছি, এরপর হচ্ছে আমি এটা তোমাদেরকে আন্ডারলাইন করে দিই। দেখো এখানে তোমাদের দুইটা নিয়ম, একটা হচ্ছে টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট, অর্থাৎ এই যে এখানে যা দেওয়া আছে সেটাই থাকবে। এরপর হচ্ছে সাবজেক্টের পরে ক্যান নট নিছি, এইখানে আমরা হচ্ছে কুড নট নিছি। কারণ হচ্ছে এইখানে দুইটা জিনিসের মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করো। এখানে দেওয়া আছে ইজ আর এখানে দেওয়া হচ্ছে ওয়াজ, অর্থাৎ এই বাক্যটা হচ্ছে প্রেজেন্টে, যার কারণে আমরা হচ্ছে সাবজেক্টের পরে ক্যান নট নিছি। এই বাক্যটা আছে পাস্টে, যার পরে হচ্ছে আমরা দ্যাটের পর যে সাবজেক্টটা নিছি এরপরে নিছি কি, কুড নট। তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। যদি আমাদের বাক্যটা প্রেজেন্টে থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্যান নট নিব, আর যদি বাক্যটা পাস্টে থাকে সেক্ষেত্রে আমরা কুড নট ব্যবহার করে বাক্যটি নেগেটিভ করার চেষ্টা করব। 6 নম্বর রুলসে আমরা দুইটা নিয়ম শিখব, একটা হচ্ছে মেনি আর একটা হচ্ছে ভেরি অথবা ভেরি মাচ। যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে যাব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাব, তখন এই যেই মেনি এটা থাকবে, এবং যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন হচ্ছে নেগেটিভ বাক্যে মেনির পরিবর্তে আমরা কি বসবো, নট আ ফিউ। যেমন দেখো আমি এখানে তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, আই হ্যাভ এ মেনি বুকস, আমার অনেক বই আছে। এখন এই যে বাক্যটা বা সেন্টেন্সটা এটা মূলত দেওয়া আছে অ্যাফার্মেটিভে। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমাদের কি করতে হবে, নেগেটিভ। যখন আমরা নেগেটিভ করব তখন এই যে মেনি আছে এই মেনির পরিবর্তে আমরা কি বসাবো, নট আ ফিউ, আর বাকি যা আছে তাই থাকবে। যেমন আমরা যদি এই বাক্যটা নেগেটিভ করি দেখো, তাহলে এই যে আই হ্যাভ এটা ঠিকই আছে, এরপরে এই যে মেনি, এই মেনিকে আমাদেরকে মূলত হচ্ছে পরিবর্তন করতে হবে। এই মেনির পরিবর্তে আমরা কি বসাবো, নট আ ফিউ। এই যেখানে আমরা নট আ ফিউ লিখছি, আই হ্যাভ নট আ ফিউ, এই যে বুক যেটা ছিল এই বুক লিখে দিছি। এইখানে তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করাটা অনেক সহজ, শুধুমাত্র দুই একটা শব্দের পরিবর্তে কোনো একটা শব্দ ব্যবহার করতে হয় বা ওয়ার্ডের পরিবর্তে ওয়ার্ড ব্যবহার করতে হয়। যেমন আমরা এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা ছিল মেনি, যখন আমরা এটাকে নেগেটিভে রূপান্তর করছি তখন কি বসছে, নট আ ফিউ। যখন আমরা নট আ ফিউ ব্যবহার করলাম তখন এই বাক্যটা অটোমেটিক্যালি নেগেটিভে রূপান্তরিত হয়েছে। এরপর দেখো
কোনো বাক্যে যদি কোনো একটা অ্যাফার্মেটিভ বাক্যে ভেরি অথবা ভেরি মাস থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, ভেরি এবং ভেরি মাসের পরিবর্তে হচ্ছে আমাদের অ্যাট অল ব্যবহার করতে হবে। এবং যেই ভার্বটা থাকবে এই ভার্বের বিপরীত শব্দ ব্যবহার করব। এবং আরেকটা বিষয়ও লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে কী করতে হবে, ডু নট, ডাজ নট অথবা ডিড নট ব্যবহার করতে হবে। যদি বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা ডু নট ব্যবহার করব। বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে ডাজেন্ট ব্যবহার করব। আর বাক্যটা যদি সরাসরি পাস্ট টেন্সে হয় সেক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। তখন আর প্লুরাল সিঙ্গুলার খেয়াল করতে হবে না আমাদের। এই যে এখানে তোমাদেরকে একটা কথা বইলা দেই, সেটা হচ্ছে ডু কোথায় কোথায় ব্যবহৃত হয়, যখন সাবজেক্ট উই, দে এই সকল জিনিস থাকে বা তখন হচ্ছে আমরা এই ডু নট ব্যবহার করব। আর এমনিতে যখন আমরা হি, শি, তারপর হচ্ছে ইট বা কোনো একটা একক ব্যক্তি যখন কোথাও সাবজেক্ট হিসেবে ব্যবহার থাকবে সেক্ষেত্রে আমরা হচ্ছে ডাজ নট ব্যবহার করব। এইখানে একটা তোমাদের উদাহরণ দিয়ে দিছি, দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভে কী দেওয়া আছে, হি লাইক মি ভেরি মাচ, সে আমাকে অনেক ভালোবাসে বা অনেক পছন্দ করে। এইখানে দেখো সাবজেক্ট হচ্ছে শি, সেটা হচ্ছে থার্ড পারসন বা একক কোনো ব্যক্তি, একজন ব্যক্তিকে বোঝায়। আমরা তোমাদেরকে একটু আগে বলে দিছি, যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে বা একজন হবে সেক্ষেত্রে আমরা কি আনবো, ডাজেন্ট ব্যবহার করব। এখন এইখানে দেখো সাবজেক্ট যেহেতু হি, সেক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো, প্রথমে আমরা ডাজেন্ট নিয়ে আসলাম, হি ডাজেন্ট। এই যে দেখো লাইক হচ্ছে অর্থ হচ্ছে এখানে ভার্ব, এই লাইক অর্থ হচ্ছে পছন্দ করা। এখানে আমাদের কি ব্যবহার করতে হবে, তাহলে এই লাইকের বিপরীত শব্দ হচ্ছে ডিসলাইক। হি হি ডাজ নট ডিসলাইক মি, এই যে মি ব্যবহার করলাম। এরপর এই যে ভেরি মাস, আমরা মূলত যেটা আমাদের রুলসে দেওয়া ছিল, যদি ভেরি মাস থাকে বা ভেরি থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অ্যাট অল ব্যবহার করতে হবে। এই যেখানে ভেরি মাসের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম, অ্যাট অল। তার মানে মূলত আমাদের সেন্টেন্সটি কি দাঁড়ায়, দেখো হি লাইকস মি ভেরি মাচ। এই বাক্যটার নেগেটিভ ফর্ম হবে হি, আমরা এরপর হচ্ছে ডাজ নট বসাইলাম। এরপর হচ্ছে এই যে ভার্ব, এই ভার্বের বিপরীত শব্দ আমি বলে দিছিলাম, এই যে তার বিপরীত শব্দ বসাইছি। এরপর মি যেটা আছে মি, ভেরি মাসের পরিবর্তে অ্যাট অল করে দিলাম। তার মানে আমাদের এই সেন্টেন্সটার বিপরীত দাঁড়ালো হি ডাজেন্ট ডিসলাইক মি অ্যাট অল। ঠিক আছে, এটা হচ্ছে মূলত এই সেন্টেন্সের নেগেটিভ ফর্ম। এরপর দেখো 7 নম্বর রুলসে কি দেওয়া আছে, অলওয়েজ থাকলে নেবার বসাতে হবে এবং এরপরের শব্দটার হচ্ছে বিপরীত শব্দ বসাতে হবে। অর্থাৎ এই যে এখানে বিপরীত শব্দ, কোন শব্দের বিপরীত শব্দ বসতে পারে, সেটা হতে পারে ভার্ব, সেটা হতে পারে অ্যাডজেক্টিভ, সেটা হতে পারে অ্যাডভার্ব। মূলত হচ্ছে অলওয়েজের পরিবর্তে আমরা নেভার বসাবো, আর হচ্ছে নেভারের পরবর্তীতে হচ্ছে আমরা একটা বিপরীত শব্দ ব্যবহৃত করব, সেটা হয় যে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তোমরা যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ো বা 9-10-এ পড়ো বা আরও নিচের ক্লাসেও যদি পড়ো, সেক্ষেত্রে তোমাদের ভার্ব, অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব এগুলো তোমাদের জেনে থাকার উচিত। আমি মনে করি যেটা, যে কোনটাকে ভার্ব বলে, কোনটাকে অ্যাডজেক্টিভ বলে, কোনটাকে অ্যাডভার্ব বলে, আশা করি তোমরা সেটা জানো। দেখো এইখানে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এটা দেখো কি দেওয়া আছে, আওয়ার হেড টিচার ইজ অলওয়েজ কাইন্ড টু আস। আমাদের প্রধান শিক্ষক সবসময় আমাদের প্রতি দয়ালু। এখন এইখানে আমি তোমাদের বলছিলাম যে অলওয়েজের পরিবর্তে আমরা কি বসাবো, নেভার বসাবো। এখন তুমি হচ্ছে পুরো বাক্যটা একই রাখলা, যেখানে অলওয়েজ পাইবা সেখানে তুমি কি করবা, নেভার বসাবা। এই যে আমি তোমাদের এখান থেকে এই পর্যন্ত আমি কিন্তু সেম রাখছি, দেখছো? এই যে আওয়ার হেড টিচার ইজ, এই ইজ পর্যন্ত ঠিক একই রকম লিখছি। এই অলওয়েজের পরিবর্তে কি লিখছি, নেভার। এবং এই যে এখানে কাইন্ড শব্দটা দেওয়া আছে, এই কাইন্ড অর্থ হচ্ছে দয়ালু, এইটার বিপরীত শব্দ হচ্ছে আনকাইন্ড। ঠিক আছে, এই যে এখানে আমি তোমাদেরকে বলে দিছিলাম যে অ্যাডজেক্টিভ, এই আনকাইন্ড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, এইখানে আমরা হচ্ছে তোমার বিপরীত শব্দ ব্যবহার করেছি। এখানে দেখো ভার্ব কেন নিলাম না, এখানে ভার্বের বিপরীত শব্দ কেন নিলাম না, এখানে দেখো ভার্ব হচ্ছে ইজের কোনো বিপরীত শব্দ হয় না। এখানে মূলত হচ্ছে মূল শব্দ হচ্ছে কাইন্ড, হ্যাঁ দয়ালু, এটার বিপরীত শব্দ, এই জন্য আমরা ব্যবহার করেছি। তার মানে আর বাকিটা যা আছে তাই রেখে দিয়েছি। তার মানে আমাদের এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটার আমরা
যে গঠন সেখানে আমরা শুধু অলওয়েজ, অলওয়েজের পরিবর্তে নেভার ব্যবহার করলাম এবং কাইন্ডের বিপরীত শব্দ আনকাইন্ড লিখে দিলেই আমাদের কি হয়ে যাবে, এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটার বিপরীত ফর্ম হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো, বা বিপরীত ফর্ম বা নেগেটিভ ফর্ম যেটাই বলো নাকি বলো, সেটাই হবে কি তোমাদের নেগেটিভ ফর্ম। এরপর আরেকটা জিনিস আছে, এইটা হচ্ছে অলওয়েজ। এরপর হচ্ছে সামটাইমস, যে কখনো কখনো আমাদের দেখা যায় যে সামটাইমস দিয়া কিছু প্রশ্ন আসে, যে সামটাইমস থাকলে তোমরা সেখানে কি করবা, সাবজেক্ট অনুযায়ী ডু, ডাজ, ডিড আনবা। আমি তো তোমাদের এর আগে বলে দিছি যে ডু কোথায় ব্যবহার করা হয়, আবারও বলে দিই। ডু হচ্ছে সাবজেক্ট যখন প্লুরাল থাকবে সেক্ষেত্রে তুমি ডু ব্যবহার করবা, আশা করি তোমরা জানো। সেক্ষেত্রে শুধু ব্যতিক্রম হচ্ছে ইউ এবং আই, এই দুইটা যদিও সিঙ্গুলার, সেক্ষেত্রে এই ইউ এবং আই এর সাথে হচ্ছে সবসময় ডু ব্যবহৃত হয়, বাকি সকল প্লুরালের সাথে ডোন্ট ব্যবহার করা হয় বা ডু ব্যবহার করা হয়। আর বাকি যত সিঙ্গুলার নাউন আছে বা সিঙ্গুলার ফর্ম আছে সব কিছুর সাথে ডাজেন্ট ব্যবহার করা হয়। ডিড হচ্ছে ডিডেন্ট বা ডিড ব্যবহার করা হচ্ছে সকল পাস্ট টেন্সের ক্ষেত্রে, সেটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। এরপর এই সামটাইমসের পরিবর্তে অলওয়েজ ব্যবহার করা হয়। দেখো এইখানে আমি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিছি এবং সাথে সাথে নেগেটিভ ফর্মও দিয়ে দিছি। এখানে আমি তোমাদের এটা আন্ডারলাইন করে দিই নাই, এটা বোল্ড করে দিই। দেখো, উই সামটাইমস ওয়েন্ট ওয়েন্ট দেয়ার, এখানে আমরা প্রায় সেখানে যাই। এখানে আর একটা কথা উল্লেখ করে দিই, এখানে হচ্ছে ওয়েন্টের বিপরীত, মানে তোমার হচ্ছে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হবে। এই যে তোমার যে ভার্বটা দেওয়া থাকে সেটার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হবে, সেটা এখানে লিখে দিই, তোমরা বুঝে নিও। দেখো, উই সামটাইমস ওয়েন্ট ওয়েন্ট দেয়ার, এরপর এটার পরিবর্তে আমরা কি নিব, এখানে দেখো এই যে ভার্ব ফর্ম, ভার্বটা হচ্ছে ওয়েন্ট, এটা হচ্ছে গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আর একটা জিনিস মনে রাখবা, যে যদি আমরা কখনো বাক্যের মধ্যে ডু, ডাজ, ডিড ব্যবহার করি তখন সেক্ষেত্রে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। অর্থাৎ এইখানে দেখো আমরা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া, গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এই যে আমরা এখানে ডিডেন্ট ব্যবহার করার কারণে আমাদের এখানে ওয়েন্ট না লিখে এখানে কি লিখছি, গো। যখন আমরা এটা একটু নোটিস করো যে উই সামটাইমস ওয়েন্ট দেয়ার, আমরা প্রায় সেখানে যাই বা আমরা সবসময় সেখানে যাই। আমরা এখানে উইর পরিবর্তে উই রেখে দিছি, সামটাইমসের পরিবর্তে আমরা কি লিখছি, এখানে অলওয়েজ লিখছি। এবং বাক্যটা যেহেতু পাস্ট টেন্স আছে সেক্ষেত্রে আমরা এই ডু অথবা ডাজ না নিয়ে সেখানে আমরা কি নিলাম, সেখানে হচ্ছে আমরা ডিড নিলাম। তোমাদেরকে আবারও বলে দিই, সাবজেক্ট এখানে প্লুরাল থাকা সত্ত্বেও ডু নেইনি, কারণ হচ্ছে বাক্যটা পাস্টে আছে, এই জন্য আমরা কি নিছি, এখানে ডিড নিছি। এবং এই সামটাইমসের পরিবর্তে কি বসাইছি, অলওয়েজ। এই যে দেখো ডিড বসানোর কারণে এইখানে যে ভার্বটা, এই যে এখানে ওয়েন্ট হচ্ছে ভার্ব, এই যে ওয়েন্ট হচ্ছে যাওয়া, মানে গিয়েছিলাম বা যাওয়ার এটার পাস্ট ফর্ম। এইখানে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম বসছে, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি, গো। অর্থাৎ গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এখানে আমরা সেটা ব্যবহার করছি, কারণ হচ্ছে আমরা এখানে প্রথমে ডিড ব্যবহার করছি। অর্থাৎ এই যে ডু, ডাজ, ডিড যদি আমরা কোথাও ব্যবহার করি সেক্ষেত্রে এর পরবর্তী যে ভার্বটা থাকে সেখানে আমরা কী করি, ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। এইখানে আমরা বেস ফর্ম ব্যবহার করার পরে আমাদের বাক্যটা কি হয়ে গেল, নেগেটিভে রূপান্তরিত হলো। তাই এই যে এখানে উই সামটাইমস ওয়েন দেয়ার, আমরা প্রায় বা আমরা সব সময় সেখানে যাই, এটার পাস ফর্ম হচ্ছে বা সরি নেগেটিভ ফর্ম হচ্ছে উই ডিডেন্ট অলওয়েজ গো দেয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমাদের সর্বশেষ রুলস যেটা 8 নম্বর রুলস, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমরা মূলত এই যেই 8টা রুলস, এই 8টা রুলসই যথেষ্ট। এই 8টা রুলস থেকেই তোমাদের মূলত প্রশ্ন আসবে। দেখো এইখানে আমরা 8 নম্বর রুলসে কি দেওয়া আছে, 3টা ফর্ম দেওয়া আছে। অ্যাজ সুন অ্যাজ, স্কার্সলি, ডট ডট হোয়েন, অর্থাৎ এখানে একটা সাবজেক্ট বসবে, এরপর হোয়েন থাকবে, এরপর হার্ডলি, তারপর এখানে একটা সাবজেক্ট থাকবে, তারপর বিফোর থাকবে। এই যে 3টা ওয়ার্ড, এই 3টা ওয়ার্ড যদি কোনো জায়গায় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা যখন আমরা নেগেটিভ করব সেক্ষেত্রে আমরা এর পরিবর্তে কী বসাবো, নো সুনার হ্যাড, এরপর হচ্ছে সাবজেক্ট বসাবো, এরপর ভার্বের ভি3, অবজেক্ট দেন, তারপর হচ্ছে বাকি অংশ যেটাই থাকে সেটাই আমরা ব্যবহার করব। দেখো এই যেখানে আমি তোমাদেরকে এই দুইটা উদাহরণ দিয়েছি বা দুইটা এক্সাম্পল দিয়েছি। অ্যাজ সুন অ্যাজ দ্য টেররিস্ট স দ্য আর্মি, যখনই কোনো সন্ত্রাসীরা সন্ত্রাসীর সাথে আর্মিদের দেখা হয়েছিল, ফিল্ড অ্যাওয়ে, তারা কী করছে, সে পালিয়ে গিয়েছে। যখন একজন আর্মির সাথে একজন টেররিস্ট বা জঙ্গি টাইপ যারা আছে
বা সন্ত্রাসী যারা আছে তাদের সাথে আর্মিদের সাথে দেখা হয়েছিল, তখন তারা হচ্ছে পালিয়ে গিয়েছিল। আমরা তোমাদেরকে কি বলছিলাম যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে? কোনো বাক্যে যদি অ্যাজ সুন অ্যাজ অ্যাফার্মেটিভ বাক্যে থাকে সেক্ষেত্রে আমরা প্রথমেই কী লিখতে হবে? আমাদের নো সুনার হ্যাড। এই যে আমরা এখানে নো সুনার হ্যাড ব্যবহার করছি, এরপর আমাদের কি করতে হবে? সাবজেক্টকে বসাতে হবে। আমাদের সাবজেক্ট হচ্ছে এই যে অ্যাজ সুন অ্যাজের পরে যেই ওয়ার্ডটা থাকবে সহজ কথায়, সেটা হচ্ছে তোমাদের সাবজেক্ট। বেশিরভাগ ক্ষেত্রে সেটাই সাবজেক্ট হয়। এই যেখানে টেরোরিস্ট, দ্য টেরোরিস্ট, এটা হচ্ছে সাবজেক্ট। অ্যাজ সুন অ্যাজের পরবর্তীতে আমরা নো সুনার হ্যাড বসাইছি, এরপর টেরোরিস্ট বসাইলাম, দ্য টেরোরিস্ট। এই যে এখানে যেই এটা হচ্ছে মানে সি, সি এর পাস্ট ফর্ম, এবং এই সি এর পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। এটার পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? সিন। এইখানে আমরা হচ্ছে ভার্বে ভি3 বসাইছি, ঠিক আছে? এখানে আমরা এটা ব্যবহার করলাম। এরপর হি ফ্লিড, এরপর আমাদের হচ্ছে কি বসাতে হবে? দেন হচ্ছে এই যে বাকি যে আর্মিটা, সরি অবজেক্ট, এই অবজেক্টটা বসাইলাম দ্য আর্মি। এরপর হচ্ছে আমাদের এখানে দেন বসাতে হবে। এই যে আমরা দেন বসাইলাম, বাকি যা আছে এটা তাই থেকে যাবে, এটার কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তারপর আবার একটু বুঝাই দিই। অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড ব্যবহার করলাম, এরপর হচ্ছে সাবজেক্ট বসাইলাম দ্য টেরোরিস্ট। এরপর হচ্ছে এই যে এখানে যেই আছে এটার পার্টিসিপল ফর্ম হচ্ছে, এটা যেহেতু পাস্টে দেওয়া আছে এটার পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, এখানে সিন ব্যবহার করলাম। এরপর হচ্ছে এই যে যেই অবজেক্ট হচ্ছে এই বাক্যের আর্মি, এটা আমরা আর্মিটা ব্যবহার করে দিলাম। এরপর হচ্ছে দেন ব্যবহার করলাম, আর এরপর বাকি যে অংশ আছে সেটাই ব্যবহার করে দিলাম। তোমাদের এই যে ইংলিশের একটা সহজ দিক হচ্ছে, ইংলিশে সব কিছুই দেওয়া থাকে, সেটা হচ্ছে গুছিয়ে লিখতে হয় এবং ভেবেচিন্তে সেটার প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম লিখলে মূলত হচ্ছে আমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারি। এরপর দেখো হচ্ছে আরেকটা তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ দিলাম, সেটা হচ্ছে কি? হার্ডলি হ্যাড। এই যে হার্ডলি হ্যাড, এখানে আমি হ্যাড ব্যবহার করি নাই, এটা একটু লিখে দিই, HAD, হ্যাড। হার্ডলি হ্যাড, এরপর হচ্ছে এখানে ডট ডট বিফোর, এই যে এখানে হার্ডলি হ্যাটের পর একটা সাবজেক্ট আসবে, এরপর এই যেখানে সাবজেক্টের পর ভার্ব থাকতে পারে, তারপর হচ্ছে অবজেক্ট থাকবে, এরপর এই যে ডট ডটের পরে মানে ফাঁকা থাকার স্থান যেটাকে আমরা বলি, এখানে সাবজেক্ট ভার্ব থাকবে, এরপর হচ্ছে বিফোর বসবে। এরকম যদি থাকে, এইরকম যদি স্ট্রাকচার থাকে, সেক্ষেত্রে আমাদের এই একই নিয়ম ফলো করতে হবে। প্রথমে আমাদের হার্ডলি হ্যাডের পরিবর্তে কী আনতে হবে? নো সুনার হ্যাড। এই যে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করলাম। এরপর আমাদের কি বলছি? সাবজেক্ট। আমি তোমাদের বইলা দিছিলাম এই যে দূর পর্যন্ত হার্ডলি হ্যাড, এরপরে যেই বাক্যটা থাকবে মানে যেই ওয়ার্ডটা থাকবে সেটাই হবে সাবজেক্ট। দ্য বার্ড হচ্ছে এখানে সাবজেক্ট, এখানে সাবজেক্ট বসাইলাম। এখানে যেহেতু সিন দেওয়াই আছে, এটাই হচ্ছে এখানকার স স এর পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। তোমাদের সরি সি, সি এর পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি। আমি তোমাদের যদি এখানে বলে দিই HEE, এটা একটু কোড করে নাও, এখানে আমি একটু দিয়ে দিতেছি। এই যে সি, এই সির মূলত পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। এই যে এখানে সাবজেক্ট বসালাম, এরপর হচ্ছে 3 নম্বর ফর্ম যেটা, এই সি এর পার্টিসিপল ফর্ম সিন ব্যবহার করলাম। যেহেতু এটা দেওয়াই আছে সেহেতু আমরা এটাই ব্যবহার করলাম, দ্য হান্টার বিফোর। এরপর হচ্ছে বিফোরের পরিবর্তে আমরা কী ব্যবহার করব তোমাদেরকে বলছিলাম? দেন। এই যেখানে দেন ব্যবহার করলাম, বাকি যা আছে তাই লিখে দিলাম। এখন একটা জিনিস মনে রাখবা, এই যে স্কার্টসলি হোয়েন ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর, এই দুটাই মূলত হচ্ছে এইখানে যে ভার্বটা থাকবে এটা মূলত 3 নম্বর ফর্ম, অর্থাৎ ভার্বের পার্টিসিপল ফর্ম দেওয়া থাকবে। কিন্তু এই যে অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে সেক্ষেত্রে এই যে এখানে যে ভার্বটা থাকবে সেটা পাস্টে দেওয়া থাকবে, ঠিক আছে? এইখানে যেটা দেওয়া থাকবে সেটাই তোমরা এখানে লিখে দিবা। কিন্তু এইখানে যেটা দেওয়া থাকবে অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে দেওয়া থাকলে সেটা তুমি পার্টিসিপল ফর্মে নিয়ে নিবা। হার্ডলি ডট ডট হোয়েন বা হার্ডলি বিফোর থাকলে সেটার পরিবর্তন করতে হয় না, শুধু হার্ডলি হ্যাটের পরিবর্তে নো সুনার হ্যাড, বাকি এই যে বিফোরের আগ পর্যন্ত যা থাকে সেটাই ব্যবহার করতে হয়। বিফোরের পরিবর্তে দেন ব্যবহার করবা, এরপর হচ্ছে বাকি যা থাকবে তোমরা সেটাই লিখে দিবা। আশা করি তোমরা হচ্ছে এখানে যেই অ্যাজ সুন অ্যাজ, স্কার্সলি ডট ডট হোয়েন, এরপর হচ্ছে হার্ডলি হ্যাড ডট ডট বিফোর, এগুলো লাইন থাকলে কিভাবে পরিবর্তন করে লিখতে হয় সেটা বুঝতে পারছো। তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স 4টি ভাগে আমরা করে থাকি। সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ,
এরপর হচ্ছে সেন্টেন্স টাইপ, তোমার হচ্ছে অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসারেটিভ টু এক্সক্লেমেটরি, তারপর হচ্ছে অ্যাসারেটিভ টু ইম্পারেটিভ, তারপর হচ্ছে অপটেটিভ, এরকম। এটা হচ্ছে সেন্টেন্স টাইপ। এরপর হচ্ছে ডিগ্রি। তোমার ডিগ্রির মধ্যে অনেক প্রকার আছে, 3টা প্রকার আছে। এরপর হচ্ছে তোমার ভয়েস। এই যে 4টা ভাগ, এই 4টা ভাগে যদি আমরা তোমাদের আলাদা আলাদা করে আহ, বুঝিয়ে দেই, সেক্ষেত্রে হচ্ছে বোঝানোর ধরনটা অনেক সুন্দর হয়। এবং আমাদের যেই জিনিস আছে, আমরা যেটা কঠিন মনে করি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেটা আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। একসাথে যদি আমরা 4টা ফর্ম শিখি, সেক্ষেত্রে আমাদের মাথায় হজবরল অবস্থা হয়ে যাবে। এই জন্য আমরা তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর জন্য 4টে ফর্ম আলাদা আলাদা করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। কি